ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে সারা পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, মিডিয়া সব জায়গায় বিষয়টিকে সবাই সবার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। নিউট্রাল জায়গা থেকে একদম নিরপেক্ষভাবে বিষয়টিকে বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে খুব কমই। তার যৌক্তিক কারণও রয়েছে। চলুন আজকে জানার চেষ্টা করি কি হচ্ছে যুদ্ধে, কার এন্ড গোল কি, কে জয়ী হতে পারে এই যুদ্ধে। থাকবেন আমাদের সঙ্গে। ধন্যবাদ। প্রথমেই আসি যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে। গেল 4 দিন যাবৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরান প্রতিনিয়ত মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েলে, এবং ইসরায়েলও তার সামরিক যে যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিনিয়ত ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সো এই মুহূর্তের পরিস্থিতি যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে বলতে হবে সামরিক দিক বিবেচনায়, গোয়েন্দা তৎপরতা, মিলিটারি ইন্টেলিজেন্স, সব দিক বিবেচনা করলে ইসরায়েল বেশ খানিকটা এগিয়ে আছে ইরানের চেয়ে। কারণ খুব প্রিসাইসলি তারা অ্যাটাকগুলো করছে। তাদের ইরানের নিউক্লিয়ার যে ইনস্টলমেন্ট যেগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকজন প্রথম সারির নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা এই নিউক্লিয়ার ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে কাজ করে তাদেরকে হত্যা করা হয়েছে। বিমান বাহিনী, তাদের যে রয়্যাল মিলিটারি ফোর্স আছে সেই বাহিনীর প্রধান এবং গোয়েন্দা প্রধানকে এরই মধ্যে হত্যা করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইরানের অয়েল, গ্যাস, এমনকি বিদ্যুৎ লাইন, পানি লাইনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর পাল্টা জবাব হিসাবে ইরানের পক্ষ থেকে প্রতিনিয়ত মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে, যার বেশিরভাগই আসলে ইসরায়েলের যে আয়রন ডোম বা অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো দিয়ে ইসরায়েল সেগুলোকে স্টপ করে দিচ্ছে মাঝ আকাশেই। তারপরেও এর একটা কিছু অংশ, শতকরা 5 কিংবা 7 ভাগ মিসাইল কিন্তু ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম হচ্ছে। এর মধ্যে তাদের রাজধানী তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ বেশ কয়েকটা শহরে খুব শক্ত জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যেগুলো সফল হয়েছে। এরই মধ্যে বেশ হতাহতের ঘটনাও ঘটেছে। পাশাপাশি ইরানেও কয়েকশো মানুষ এরই মধ্যে নিহত হয়েছে। আসলে এই যুদ্ধটি একটি অসম যুদ্ধ, কারণ এই দুই দেশের কারো সাথেই কিন্তু কারো বর্ডার নেই। ইরান এবং ইসরায়েলের মাঝখানে আপনি যদি যোগাযোগ স্থাপন করতে চান, একাধিক দেশ পার হয়ে যেতে হবে। মোস্টলি ইরাক, এরপরে হচ্ছে জর্ডান, লেবানন, অথবা মিশর হয়ে বা সৌদি আরব হয়ে, সিরিয়া হয়ে সেখানে হামলা করতে হবে এক দেশ আরেক দেশকে। অর্থাৎ সরাসরি কোনো স্থল সীমা তাদের মধ্যে নেই, এবং একাধিক দেশ অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের স্থলভাগের দূরত্ব বা কয়েক হাজার মাইল, কয়েকশো না কয়েক হাজার মাইল, এটা বেশ দূরের দুইটি দেশ। সো যে জন্য এখানে ইসরায়েলের একটি বড় সুবিধা রয়েছে, কারণ ইরানের বলা চলে চারপাশেই যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক ঘাঁটি রয়েছে যেগুলো ইসরায়েল ব্যবহার করছে, যে জন্য তাদের কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেখানে বিমান হামলা করতে তারা সক্ষম হচ্ছে অত্যন্ত চতুরতার সাথে, এবং অত্যন্ত সফলভাবে তারা সেটি করতে পারছে কারণ যুক্তরাষ্ট্রের সহায়তা। এই বিমানগুলোকে মাঝপথে তাদের জ্বালানি রিফুয়েলিং করা, তাদের মেইনটেনেন্স, তাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স বা দিক নির্দেশনা, সেগুলো সবই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে। তাদের সামরিক ঘাঁটি যেহেতু পুরো মিডল ইস্ট কেন্দ্রিক আছে, সো সেটা ইসরায়েলের জন্য খুব বেশি প্রবলেম হচ্ছে না, তারা এই প্রিভিলেজটি উপভোগ করছে। এবং যে মুসলিম দেশগুলো আছে, ঠিক বলা মুশকিল কোন দিক দিয়ে কখন তারা অ্যাটাক করছে, তবে অফকোর্স তাদেরকে ইরাক পার হয়ে ইরানে হামলা করতে হবে।
এর পাশাপাশি তারা সৌদি আরব দিয়ে যেতে পারে, সিরিয়া হয়ে যেতে পারে, জর্ডান, লেবানন হয়ে যেতে পারে। তো এই দেশগুলো সরাসরি বাধা দিলে তো এই হামলাগুলো আকাশসীমা তারা ব্যবহার করতে পারতো না, তারা দিচ্ছে কোনোভাবে এই হামলাগুলো ইসরায়েল করতে পারছে খুব সূক্ষ্মভাবে এবং সফলভাবে। অন্যদিকে ইরান গেল কয়েক দশক ধরে এই যে নিউক্লিয়ার বা ইউরেনিয়াম এনরিচমেন্ট এই সংঘাতের বা এই টানাপোড়েনে তাদের খুব শক্তিশালী যুক্তরাষ্ট্র বা পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তারা, যে জন্য তাদের আসলে শক্তিশালী সামরিক যান বা যুদ্ধ বিমান, অত্যাধুনিক বলতে যা বোঝায় আধুনিক যুগের, সেগুলো তাদের খুব একটা নেই, কারণ সেগুলো কেনাতে নানা রকমের নিষেধাজ্ঞা ইরানের উপর বহু বছর ধরে বলবৎ আছে। সো যে জন্য ইরান আসলে মূলত ব্যালিস্টিক মিসাইল উপরে নির্ভর, এবং তারা গত কয়েক দশক ধরে তাদের এই যে ইনভেন্টরি, তাদের যে ব্যালিস্টিক মিসাইলের যে মজুদ, সেটি অত্যন্ত শক্তিশালী করেছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এগুলো তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই তারা করেছে, কারণ নিষেধাজ্ঞার কারণে বাইরের থেকে অনেক কিছুই ইরান চাইলেই কিনতে পারে না। কিছু কিছু জিনিস হয়তো চায়না বা রাশিয়া থেকে গিয়েছে গোপনে, আড়ালে আবডালে, কিন্তু প্রকাশ্যে আসলে তারা কারো কাছ থেকেই সহায়তা সে অর্থে পায়নি। এবং প্রত্যক্ষভাবে ইরানকে সাপোর্ট দেওয়ার মতো দেশ এই মুহূর্তে পৃথিবীতে খুব একটা নেই বললে ভুল বলা হবে না। সেদিক বিবেচনায় বলা যায় যে ইরান আসলে অনেকটাই একা। অন্যদিকে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র রয়েছে, যদিও তারা বরাবরই বিষয়টি অস্বীকার করছে, কারণ সরাসরি যুক্তরাষ্ট্র এখানে অংশগ্রহণ করছে না, তাদের কোনো সৈন্য সরাসরি কোনো সহায়তা ইসরায়েলকে করছে না, কিন্তু ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রই প্রতিনিয়ত তাদেরকে দিচ্ছে, এবং ইরানের যে মিসাইল অ্যাটাকগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ছড়া হচ্ছে, এর একটি বড় অংশ কিন্তু যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করছে বা এগুলোকে ধ্বংস করছে মাঝপথে। এখন এক কথায় আসলে বলা মুশকিল কে জয়ী হবে, কারণ এন্ড গেম কি সেটা জানা খুব জরুরি। ইসরায়েল যেরকম প্যালেস্টাইনের একটা অংশ, পুরো প্যালেস্টাইনটা দখল করতে চায়, জর্ডানের একটি অংশ, সিরিয়া এবং মিশরের একটি অংশ, কারণ তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হোলি ল্যান্ড ইউফ্রেটিস টু নাইল, এই পুরো জায়গাটি তাদের প্রয়োজন, এই পুরো জায়গাটি তারা মুক্ত করবে। সো এটার মধ্যে কিন্তু ইরান নেই, ইরান অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে। কিন্তু ইরান কেন তাদের শত্রু? ইরান তাদের শত্রু কারণ ইরান নিউক্লিয়ার পাওয়ার হতে চায়, তারা পরমাণু অস্ত্র বানাতে চায়। সো যে কোনো মুসলিম পরমাণু শক্তিধর দেশ ইসরায়েলের জন্য হুমকি, এটাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েল এভাবেই বিষয়টা দেখে, এবং এর পাশাপাশি লেবাননে যে হিজবুল্লাহ এবং গাজায় যে হামাস আছে, তারা ইরানের মদতপুষ্ট গোষ্ঠী বলেই পশ্চিমারা বিশ্বাস করে, তাদের কাছে এইভাবেই তারা বিষয়টিকে দেখার চেষ্টা করে। সো তারা মনে করে যে ইরান আসলে এদের পেছনে, এরা ইরানেরই অংশ, হামাস কিংবা হিজবুল্লাহ। সো গেল প্রায় 2 বছরের যুদ্ধে হামাস অনেকটাই নাস্তানাবুদ, এবং বেশ কিছু প্রিসাইজ আক্রমণের ফলে লেবাননে হিজবুল্লাহ তার শক্তি অনেকটাই ক্ষয় করে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে পেজার যে অ্যাটাকটি হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের হিজবুল্লাহর উপর, এরপর থেকে আসলে তাদের কমান্ড লাইন পুরোপুরি ভেঙে পড়ে, এবং তাদের নেতাদের কয়েক স্তরের প্রথম দ্বিতীয় সারির অনেক নেতাকেই এরই মধ্যে ইসরায়েল হত্যা করেছে, যে জন্য হিজবুল্লাহ অনেকটা ব্যাকফুটে। কিন্তু ইরানের বিষয়টি আসলে যদি এক কথায় বলতে হয়, ইরানের উদ্দেশ্য কি? ইসরায়েল চাচ্ছে আসলে ইরানের ক্ষমতা বদল, বা তারা যেন নিউক্লিয়ার শক্তি অর্জন করতে না পারে, সেটা হচ্ছে ইসরায়েলের মূল টার্গেট। তারা পুরো ইরানকে মাটির সঙ্গে ধসিয়ে দিবে যেভাবে গাজাকে দিয়েছে, সেটা তাদের টার্গেট না, কারণ সেটা তাদের আসলে খুব বেশি লাভবান হওয়ারও কথা না। সুতরাং তাদের টার্গেট হচ্ছে ইরানের যে বর্তমান ক্ষমতা, যে আয়াতুল্লাহ আলী খমেনির নেতৃত্বে যে রাষ্ট্র ব্যবস্থা ইরানে, সেটিকে ধ্বংস করা, কারণ তারা সেটিকে তাদের সবচেয়ে বড় থ্রেট বলে মনে করে। আপনারা যদি খেয়াল করেন 2001 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টুইন টাওয়ার হামলার পর নানা অজুহাতে মিডল ইস্টের যত ব্যক্তিত্ব সমৃদ্ধ শাসক ছিল, গাদ্দাফি, সাদ্দামের মতো যত নেতা ছিল,
যারা ইসরায়েলের জন্য থ্রেট হয়ে উঠতে পারত, তাদেরকে কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাইকেই ধ্বংস করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই একটি দেশ বাকি ছিল এর মধ্যে, ইরান, যারা এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। সো স্বাভাবিকভাবেই ইসরায়েল তাদের এন্ড গোল যে হোলি ল্যান্ড দখল করার, তার জন্য এখন সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ইরান। সো যে জন্য তারা ইরানের এই বর্তমান যে সরকার আছে তাদেরকে সরিয়ে শাহ, ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইসলামিক যে রেভলিউশন তার আগে, তার ছেলে বা কাউকে তারা, অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের মদতপুষ্ট কাউকে তারা সেখানে ক্ষমতায় বসাতে চায়। এটাই হচ্ছে ইসরায়েলের মূল টার্গেট, তারা সেটাই চাচ্ছে। এবং এই জন্য নেতানিয়াহু ওপেন বলছেন এখন যে তারা আসলে রেজিম চেঞ্জ, লিবিয়া বা ইরাকের আদলে সেখানে রেজিম চেঞ্জ চাচ্ছে, অর্থাৎ সরকার বদল, তাদের পছন্দসই সরকার তারা ইরানে দেখতে চায়। অন্যদিকে ইরানের সরাসরি অর্থনৈতিক কোনো গোল নেই। তারা আসলে যেভাবে মুসলিম দেশগুলো প্যালেস্টাইন ইস্যুতে পিছিয়ে আছে অনেক বছর ধরেই, সেক্ষেত্রে ইরান একমাত্র ব্যতিক্রম। তারা এর পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছে। এখন সামরিক শক্তির বিবেচনায় ইরান অফকোর্স অনেকটা পিছিয়ে আছে, আলোচনা থেকে আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আসলে একটা দিক বিবেচনা করা তো মুশকিল, কারণ যেহেতু এখানে স্থলযুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, এরকম হওয়ার সম্ভাবনা কম যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সৈন্যরা সেখানে ফিজিক্যালি গিয়ে অ্যাটাক করছে বা সামনাসামনি যেরকম যুদ্ধ হয় কনভেনশনাল ওয়ার, সেটা হওয়ার পসিবিলিটি খুবই কম। সো কিন্তু ইসরায়েল যতই শক্তিশালী হোক, ইরানকে একদম হারিয়ে দেয়া কিন্তু ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। যে জন্য ইসরায়েল চাচ্ছে, খুব জোর করেই চাচ্ছে নানা কৌশলে যুক্তরাষ্ট্রকে তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করানোর। কিন্তু ট্রাম্পের জন্য ব্যাপক প্রেশার আছে যুক্তরাষ্ট্রের মানুষের পক্ষ থেকে যে কোনো যুদ্ধে যেন আর যুক্তরাষ্ট্র না জড়ায়, এবং এটাই ছিল ট্রাম্পের ক্ষমতায় আসার পেছনে অন্যতম একটি কারণ। যুক্তরাষ্ট্র আর কোনো যুদ্ধে জড়াবে না, সেটা বলেই কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসছে। সুতরাং ট্রাম্পের জন্য এখন সরাসরি যুদ্ধে জড়ানো এটি খুব মুশকিলের একটি বিষয়। যে জন্য বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্র একটা দোটানার মধ্যে আছে, কিন্তু কতদিন এই দোটানায় থাকতে পারবে সেটা বলা মুশকিল। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সাথে যুক্ত হয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে ইরানের পক্ষে আসলে এই ক্ষমতা, আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা টিকিয়ে রাখা খুব মুশকিল হবে। এবার আসি ইরানের কিছু ইতিবাচক দিক নিয়ে। ইরান খুবই দুর্গম পাহাড়ি একটি দেশ এবং তাদের মিলিটারি অনেক স্ট্রং। দীর্ঘদিন ধরেই তারা এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো মাটির অনেক গভীরে। এগুলোর উপরিভাগের কিছু অফিস বা কার্যক্রম ইসরায়েল ধ্বংস করতে পারলেও নিউক্লিয়ারে এখনো তারা হাত দিতে পারেনি, কারণ এগুলো আন্ডারগ্রাউন্ডে অনেক নিচে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এটি ইসরায়েলের পক্ষে করা মুশকিল বলেই বিশ্লেষকদের ধারণা। সো এটি একটি ইতিবাচক দিক ইরানের জন্য। অন্যদিকে নৈতিকভাবে ইরান নিঃসন্দেহে এগিয়ে আছে, কারণ গেল কয়েক বছরের গাজা পরিস্থিতি বিশ্ববাসীর মনে ইসরায়েলের প্রতি একটি ঘৃণা তৈরি করেছে। এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অলমোস্ট সব জায়গায়। সো নৈতিকভাবে এদিক দিয়ে ইরান বেশ খানিকটা এগিয়ে, এবং চীন, রাশিয়া এবং পাকিস্তান একটি বড় ফ্যাক্টর এখানে। আপনারা যদি খেয়াল করেন রাশিয়া এবং চীন এবং পাকিস্তানের গণমাধ্যমগুলো ফলো করার এই ইরান এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে, তাহলে আপনারা দেখবেন যে সেদেশের মিডিয়াগুলো কিন্তু একটু ইরানের প্রতি সফট কর্নার দেখানোর চেষ্টা করছে। আপনি রাশিয়ান রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা সেটি দেখুন, চীনের গুলো দেখার চেষ্টা করুন, পাকিস্তানের গুলো দেখার চেষ্টা করুন। কারণ পাকিস্তানের মনে একটি সন্দেহ আছে এবং পাকিস্তানি মিডিয়াতে সেই আলোচনাটি উঠছে গত কয়েকদিন ধরে, যে ইরানের পর টার্গেট হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তান হচ্ছে মুসলিম একমাত্র দেশ যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে। ইরান সে পথে অনেকটা এগিয়ে গিয়েছিল, কিন্তু ইরান ফাইনালি সেটি হাতে পেয়েছে এর কোনো প্রমাণ নেই। সো ধারণা করাই যায় তারা এখনো সে পর্যায়ে যায়নি। সো পাকিস্তানই একমাত্র দেশ, মুসলিম দেশ, যাদের কাছে নিউক্লিয়ার আছে। এবং ইসরায়েল কখনোই পাকিস্তানের কাছে নিউক্লিয়ার পাওয়ার থাকুক সেটা চায়নি, চাইবেও না। সো পাকিস্তানও যে কোনো মুহূর্তে টার্গেট হতে পারে। যে জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী
আসিফ বলেই দিয়েছে অলরেডি যে সারা পৃথিবীর মুসলিম দেশগুলোকে এক হওয়ার জন্য, কারণ উনি বলার চেষ্টা করেছেন যে একে একে সবাই টার্গেটে পরিণত হবে ইসরায়েলের। সুতরাং এখনই সময় সবাই এক হয়ে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাব মোকাবেলা করার। এবং ইরানের বর্ডার রাশিয়ার সাথে সরাসরি না থাকলেও রাশিয়ার সোভিয়েতভুক্ত যে দেশগুলো আছে সেই বিবেচনা করলে, প্রাচীন সোভিয়েত ইউনিয়নকে চিন্তা করলে ইরানের বর্ডার আছে সোভিয়েত ইউনিয়নের সাথে। সুতরাং রাশিয়ার বর্ডারের সাথে সোভিয়েত ইউনিয়নের বর্ডারের সাথে আমেরিকা বা ইসরায়েলপন্থী কোনো সরকার ক্ষমতায় বসবে সেটা রাশিয়া হতে দেবে বলে মনে হয় না। সো ইরান ধ্বংস হয়ে যাবে সেটা রাশিয়া বসে বসে দেখবে, এটা ভাবাটাও একটু মুশকিলের বিষয়। অন্যদিকে চায়না, এখানে বড় আকারে গোলটা কি হচ্ছে সবাই কম বেশি জানে। ব্রিক্স একটা বড় মাথা ব্যথার কারণ পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের, কারণ ব্রিক্স দিয়ে আমেরিকার ডলারকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ইরান ব্রিক্সের প্রাথমিক সদস্য না হলেও ইরান কিন্তু এখন ব্রিক্সের সদস্য। সুতরাং এই জন্য যুক্তরাষ্ট্রের রোশানলে মধ্যে ইরান রয়েছে। সো যুক্তরাষ্ট্র যদি ইরানকে ধ্বংস করে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা, চায়না চাইলেও চুপ করে বসে থাকাটা খুব দুষ্কর। কারণ এভাবে যদি ইরান হাতছাড়া হয়ে যায় চীন রাশিয়ার, তাহলে তাদের যে পররাষ্ট্রনীতি, বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করার যে একটা চেষ্টা তাদেরও রয়েছে, সেটাতে বড় একটি বিপত্তি দেখা দিবে। সো তারাও এই যুদ্ধে সরাসরি অংশ না নিলেও গোয়েন্দা তৎপরতা তাদের আছে, থাকবে, এমনটি অনেকের ধারণা। এখন আসি এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে। এরই মধ্যে বিশ্ববাজারে স্বর্ণ এবং তেলের দাম বাড়তে শুরু করেছে। বিভিন্ন দেশের সাপ্লাই চেইনে প্রবলেম হচ্ছে। ইরানের কাছে খুব শক্তিশালী একটি বিষয় রয়ে গেছে বিশ্ব অর্থনীতির, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। কারণ মধ্যপ্রাচ্যের যে আমদানি রপ্তানি বা তেলের যে রাস্তা যাতায়াত, সেটি কিন্তু হরমুজ প্রণালী হয়ে যায়, এবং হরমুজ প্রণালী হচ্ছে অনেকটাই ইরানের দখলে। ইরানের বর্ডার ক্রস করেই সেখানে বর্ডারের পাশ দিয়েই যেতে হয়। সো সেটি যদি ইরান এখনো হরমুজ প্রণালীতে কোনো রকম আঘাত করেনি, ইরান যদি সেখানে আক্রমণ করা শুরু করে বা সেই রাস্তা বন্ধ করে দেয়, বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে এবং পুরো মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবী একটি বেকায়দায় পড়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, যে জন্য অনেকেই অপেক্ষা করছে কখন ইরান হরমুজ প্রণালীতে আঘাত করে বা সেটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ইরানের সে সক্ষমতা রয়েছে। অন্যদিকে ইরানের আরেকটি বন্ধুপ্রতিম দেশ আছে বর্তমানে, সেটি হচ্ছে হুতিরা, ইয়েমেন। এবং ইয়েমেনের গালফ অফ অ্যাডেন যেটি আছে, বাব আল মানদেব, এটা দিয়ে ইরানের হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় সকল তেলগুলো বের হয়ে এটা ইউরোপে যায় হচ্ছে বাব আল মানদেব বা ইয়েমেনের এই সীমান্ত হয়ে মিশরের সুয়েজ খাল যেটি, সেটি দিয়ে। সো যেহেতু হুতিরা ইরানের বন্ধুপ্রতিম বা তারা খুব আদর্শগত দিক দিয়ে খুবই একই অবস্থায় আছে এখন। সো এই ইরান যদি হরমুজ প্রণালীতে আঘাত করে আর যদি হুতিরা এদিকে বাব আল মানদেব এই প্রণালীটা বন্ধ করে দেয় বা এখানে আঘাত করা শুরু করে, পুরো পৃথিবীর সাপ্লাই চেইন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। বড় ধরনের বিপর্যয় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ইরানের হাতেও কিছু বিষয় এখনো আছে, বলা মুশকিল শেষ মুহূর্তে কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায় এই যুদ্ধের ফলাফল। বাট একটি কথা নিঃসন্দেহে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বাজে সময়ে পার করছে পৃথিবীবাসী। তৃতীয় বিশ্বযুদ্ধ, আর্মাগেডন, মালহামা, যেভাবেই বলুক, একটি গ্রেট ওয়ার যেটির আশঙ্কা ইসলামিক স্কলার সহ অনেক মানুষ করছিল, মনে হচ্ছে আমরা সেটার খুব দ্বার প্রান্তে চলে আসছি। সুতরাং সবাই সবার জন্য প্রার্থনা করবেন। অন্ধভাবে একটি পক্ষকে বিশ্বাস করে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিল, ইসরায়েল ইরানকে ধ্বংস করে দিল, বিষয়টি আসলে এতটা সরলীকরণ করে দেখলে আপনি হয়তো মনে শান্তি পাবেন, বাট বিষয় সম্পর্কে ক্লিয়ার পিকচার আপনার কাছে যাবে না কখনোই, বা আপনি ধারণা করতে পারবেন না আসলে কি হতে যাচ্ছে।
এখানে আমরা বলার চেষ্টা করেছি শক্তি এবং মানের বিবেচনায় ইসরায়েল খানিকটা এগিয়ে, ইরান কিছুটা ব্যাকফুটে, কিন্তু ইরানের হাতেও বেশ কিছু বিষয় আছে এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে ইরান এত সহজে হেরে যাবার পাত্র নয়। ইরানেরও কিছু সময় লড়ার ক্ষমতা আছে এবং শক্তিশালী আঘাত আনার সক্ষমতাও তাদের রয়েছে। সুতরাং আমরা দেখতে থাকি কি হয় এর শেষ পরিণতি। প্রার্থনা করা ছাড়া আপাতত আসলে আমাদের কিছুই করার নেই, বাট আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করতে পারি সমগ্র মানবতার জন্য, বিশেষ করে মুসলিমদের জন্য। দীর্ঘদিন পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র ধর্মের কারণে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে 2001 সালে হামলার পর নানাভাবে নাস্তানাবুদ হচ্ছে, বর্বর হামলার শিকার হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমরা জানি না এর শেষ কবে, তবে নিঃসন্দেহে শেষ আছে এবং এটার চূড়ান্ত অবস্থায় আমরা পৌঁছে গেছি বলেই মনে হচ্ছে। সো রাতের শেষে সূর্য হাসবে, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।